জুলাই আগস্টের বর্ষা বিপ্লবের মতো যুগান্তকারী ঘটনার পরেও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা দাঁড়ায় আছে তা বিস্ময়কর। এর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ফ্যাসিবাদী আওয়ামী বাকশালী প্রবণতা এখনো প্রবলভাবে আছে। খুনি হাসিনার 15 বছরে ওই সমস্ত পদগুলোতে নিয়োগকৃতদের দখল থেকে এই বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফ্যাসিস্টদের দীর্ঘ শাসনামলে এইখানকার ভয়ঙ্কর আওয়ামী প্রশাসন, শিক্ষক সমিতি, ছাত্রলীগ মিলে কেবল শিক্ষার্থীদের নিগ্রহ করে বসে থাকেনি, তারা এই দুঃশাসন এবং গোটা দেশ সাধারণ মানুষের উপরে অবাধ নিগ্রহ, গুম, খুন, চাঁদাবাজির পক্ষে নানা বয়ান এবং সম্মতি উৎপাদন করছে। এই বাকশালী শিক্ষকেরা প্রবল চাটুকারিতার মাধ্যমে খুনি হাসিনাকে চূড়ান্ত ফ্যাসিস্ট হয়ে উঠতে সব ধরনের সাহায্য সহযোগিতা করছে। এই ধরনের টিচারদের কাছ থেকে শিক্ষার্থীদের অসভ্যতা, বেইনসাফি এবং পদলেহন ছাড়া আর কিছু শেখার কি আছে? নাই তো। দেশবাসীর চোখের সামনে দিবালোকে বছরের পর বছর ধরে এমন সমস্ত অপকর্ম উন্মোচিত হওয়ার পরেও এইসব দুর্বৃত্তকে কেন রাষ্ট্রের অর্থে পালতে হবে? কোন কারণ নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলো ছিল হাসিনার ক্যান্টনমেন্ট, নির্যাতন কেন্দ্র, আর সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এগুলো ছিল বন্দি শিবির, নির্যাতনের কেন্দ্র, কনসেন্ট্রেশন ক্যাম্প। বিরোধী চিন্তা লালনকারী শিক্ষার্থীদের অমানসিক নিগ্রহ করার দায়িত্ব ছিল ছাত্রলীগের উপর। ছাত্রলীগের গুন্ডারা সবচেয়ে বেশি সহযোগিতা পাইছে হলে প্রভোস্ট এবং হাউস টিউটরদের কাছ থেকে। তারা এখন আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে? সবাই আছে। আর প্রশাসন ব্যবস্থার চূড়ায় বসে দস্যু সর্দার সহ প্রক্টর বিশ্ববিদ্যালয়ব্যাপী জুলুম সন্ত্রাসের প্রায়োগিক দিকগুলো সমন্বয় করতেন। এমন অমানবিক, বর্বর, নিষ্ঠুর, নিগ্রহকারী ছাত্রলীগ নেতা, কর্মী এবং দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেয়নি হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে খুব অল্প কিছু ঘটনায় ভয়াবহ নির্যাতনের খবর দেশব্যাপী ছড়ায় পড়লে জন অসন্তোষ সামলাইতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েকটা ক্ষেত্রে জুলুমবাজদের বিরুদ্ধে লোক দেখানোর ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে। এই সমস্ত শাস্তির মেয়াদ ছিল খুবই সামান্য, 3 বা 4 মাসের জন্য কোনো ছাত্রলীগ নেতা বা কমিটির কার্যক্রম স্থগিত করা, এর বেশি কিছু না। কিন্তু বাস্তবে নিগ্রহকারী এই সমস্ত অপরাধীদের কোনোদিন হল ছাড়তে হয়নি। 24 জুলাই আগস্ট বিপ্লবের আগে এই সমস্ত ডাকাত প্রকৃতির প্রভোস্ট এবং হাউস টিউটরদের সক্রিয় দলবাজির কারণে ছাত্রলীগের অপরাধীরা নিরাপদে এবং নির্বিঘ্নে দীর্ঘ 15 বছর শিক্ষার্থীদের উপরে দুঃশাসনের রাজত্ব জারি রাখতে পারছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের কিছু সংখ্যককে ইসলামী জঙ্গি বলে অপবাদ দিয়া জুলুম এবং নতুনদের উপরে র্যাগিং এবং গেস্টরুম নিগ্রহ বাইরে যায়। 2018 কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে হামলা চালায় এই গুন্ডারা। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সহ বিভিন্ন হলে শিক্ষার্থীদের মারধর করে তাদের শিবির, ছাত্রদল সহ নানা মিথ্যা অভিযোগ দিয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 2019 সালে ডাকসু নির্বাচনের সময় হলগুলোতে শিক্ষার্থীদের ভোটদানে বাধা দেওয়া এবং ব্যাপকভাবে সাধারণ শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটে। আসলে আমরা কয়েকটা ঘটনা দেখি। 2022 সালে মানবাধিকার বিষয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্টুডেন্ট এগেইনস্ট টর্চার এসএটি এর একটা প্রতিবেদনে জানানো হয় 2022 সালে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অন্তত 27 জন শিক্ষার্থী ছাত্রলীগের হাতে মারাত্মক শারীরিক এবং মানসিক নিগ্রহের শিকার হয়েছেন। 2023 সালে 23 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের শাহরিয়াদ এবং সাব্বির নামে 2 শিক্ষার্থীকে শিবির অপবাদ দিয়া ছাত্রলীগের কয়েকজন নেতা ধরে নিয়ে যায়। সময়টা ছিল তখন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার। কারণ যারা হল কমিটিতে বড় পদ চাইতো তাদের নিষ্ঠুর আচরণের সক্ষমতা এবং পারঙ্গমতা প্রদর্শন করে দেখাইতে হতো। শাহরিয়াদ এবং সাব্বির ছিল ছাত্রলীগের নির্মমতার মহড়া অর্থাৎ প্রদর্শনীর শিকার। 23 জানুয়ারি রাতেই 2 জনকে এক ছাত্রলীগ নেতার রুমে নিয়ে যায় সকলে মিলে বেদম পেটানো হয়। পরে সাংবাদিকরা রাত 3টার দিকে সেখানে গেলে ওই নিগ্রহ সামরিক সময়ের জন্য থামে এবং ভুক্তভোগীকে নিজেদের রুমে ফিরে যেতে দেওয়া হয়। সেই সময় দায়িত্ব পালনকারী প্রভোস্ট অধ্যাপক আব্দুল বাসেরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনো সাড়া দেননি। এরপরে সাংবাদিকরা স্থান ত্যাগ করলে ছাত্রলীগের গুন্ডারা আবার সেই 2 শিক্ষার্থীকে ধরে নিয়ে আসে এবং সকাল 7টা পর্যন্ত তাদের উপর অমানবিক নিগ্রহ চালায়। খোঁজ নিয়ে পরে সকালে আবারও সাংবাদিকরা হলে আসেন। হাউস টিউটররা তখন সাব্বির এবং শাহরিয়াদকে প্রক্টরের কাছে নিয়ে যায়। যাত্রাপথে ছাত্রলীগের গুন্ডারা এদের অনুসরণ করতে থাকে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বৃত্ত প্রবণ প্রক্টর নির্যাতিত ওই 2 জনের কাছ থেকে বিশ্ববিদ্যালয় বিরোধী কোনো কাজে তারা অংশ নেবে না এমন একটা মুচলেখায় স্বাক্ষর দিতে বাধ্য করেন। এই প্রক্টর এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। উপস্থিত সাংবাদিকদের সহায়তায় এই ভুক্তভোগীদের শেষ পর্যন্ত তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এত বড় একটা অপরাধের জন্য হল প্রশাসন বা প্রক্টর অফিস নিগ্রহকারী ছাত্রলীগের নেতা বা কমিটির বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। 24 মে 2023 সংঘটিত আরেকটা ঘটনায় সূর্য সেন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং তার অনুসারীরা 4 জন ছাত্রকে সারা রাত বেদম মারধর করে। পরের দিন বিকেলে এই সমস্ত নির্যাতিতদের কাছ থেকে মুচলেখা আদায় করে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। এই ভয়াবহ ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর জাকির হোসেন ভুইয়া বলেন কেউ এটা নিয়ে তার কাছে নাকি কোনো অভিযোগ দেয়নি। এই জাকির হোসেন ভুইয়া এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এবং সে বলছে তাই তিনি এই বর্বর ঘটনা কিছুই জানেন না, একেবারে মাসুম বাচ্চা। এই দীর্ঘ 15 বছরের দীর্ঘ এই দুঃসময় এরকম কয়েক হাজার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ঘটছে, যা থেকে মেয়েদের হলের বাসিন্দারাও নিষ্কৃতি পায়নি। এর ফলে অসংখ্য শিক্ষার্থীর জীবন এবং ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর এমন সব ভয়াবহ নিগ্রহের ঘটনার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের বেশি দায়ী সেকুলার মনোবৃত্তির আড়ালে মূলত ইসলাম বিদ্বেষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী বাকশালী শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা, যাদের দখলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এইবার আসেন এই শিক্ষক সমিতি কেমন একটু বুঝে দেখি। শিক্ষকদের এই সমিতির সাবেক এক সভাপতি সম্পর্কে বলি। শুনিয়ে করার আমার প্রথম এপিসোডে ওর কথা আমি বলছি। এই অমানুষের নাম ডক্টর নিজামুল হক ভুইয়া, যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করারও ন্যূনতম যোগ্যতা ছিল না। এই প্রতিষ্ঠানে প্রথমে সে গবেষণা সহযোগী হিসেবে ঢুকছিল। পরে 1996 সালে অ্যাডহক মানে অস্থায়ী ভিত্তিতে বিশেষ প্রয়োজন মেটাতে এই মালকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। এই পচা মালটাকে তার শিক্ষা জীবনের প্রত্যেকটা পর্যায়ে সেকেন্ড ডিভিশন পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
এসএসসি বলেন, এইচএসসি বলেন, সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান থেকে দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে। সেখানেও ফলাফলের খাতায় তার সেকেন্ড ক্লাস হলো, নামটা ছিল সবার নিচে। উল্লেখযোগ্য কোনো গবেষণা সে করেনি, এমনকি মূল লেখক হিসেবে কোথাও কোনো গবেষণা প্রবন্ধ খুঁজে পাওয়া যায় না তার। অথচ সেই মালিক পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃত্রিমান অধ্যাপকে। এই লোক টানা 3 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিল, তারপর সভাপতিও হয়। এই হইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠিত হওয়ার এবং নেতা বাছাই রুচি এবং মানের দুরবস্থা। শিক্ষাঙ্গনের বাইরে এই ডক্টর নিজামুল হক ভূঁইয়া পুরান ঢাকায় বিসমিল্লাহ টাওয়ার ব্যবসায়ী সমিতির সহসভাপতি ছিল। শিক্ষক নামের এই সমস্ত দুর্নীতিগ্রস্ত, অসৎ এবং গুন্ডা প্রকৃতির লোকজন দখল করে বসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাবা যায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুরান ঢাকার বিসমিল্লাহ টাওয়ারে রড, বালু, সিমেন্ট এবং ফ্ল্যাটের বেচা কেনার ব্যবসা করে এবং এমন ব্যবসায়ীদের সমিতি দখল করে থাকে। আর তার সে নিয়ন্ত্রণহীন ক্ষমতার উৎস ছিল একটাই, সে হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেলের নীল দলের নেতা, যেখান থেকে মনোনয়ন নিয়ে এই ডক্টর নিজামুল হক ভূঁইয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি হয়েছিল। এমন আরেক মাল ছিল ব্যবসা শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম। সে হাজারো গুম খুনের হতা কুখ্যাত র্যাব প্রধান বেনজির আহমেদের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধায়ক ছিল, সুপারভাইজার ছিল। খুন এবং নিগ্রহের জন্য মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় পড়া এই দুর্বৃত্ত পুলিশ অফিসারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি প্রদান করছে। চিন্তা করেন, যে বেনজিরের পিএইচডি প্রোগ্রামে ছাত্র হিসেবে যোগদানের আবেদন করার ন্যূনতম যোগ্যতাই ছিল না। দুর্বৃত্ত বান্ধব শিক্ষকেরা শর্ত শিথিল করে এই বদমাইশকে ভর্তির সুযোগ করে দিয়েছিলেন। এই অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া আর অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম শুধু এই দুইজনই না, এই বিশ্ববিদ্যালয়ে এমন শত শত দস্যু প্রকৃতির খুবই নিম্নমানের ফ্যাসিবাদী মনোভাবাপন্ন দালাল শিক্ষক ছিল এবং এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের দখলেই রয়ে গেছে। মেধাবী এবং যোগ্যতা সম্পন্নদের নিয়োগ না দিয়া নিজেদের আত্মীয় স্বজন, অনুগত দলীয় লোকদের ঢুকায় ফ্যাসিবাদের সহযোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে ধ্বংস করে ফেলছে। এবার আসেন দেখি আওয়ামী লীগ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখল নেয়, কি সিস্টেমে। 1971 দেশ স্বাধীন হওয়ার পরে এই সোহরাওয়ার্দীর বডিগার্ড শেখ মুজিবের সরকার 1973 সালে সরকারি বিশ্ববিদ্যালয় সমূহ পরিচালনার জন্য একটা অধ্যাদেশ জারি করে, যা 73-এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নামে কুখ্যাত। এটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মোট 4টা বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। নামে মাত্র স্বশাসিত ঘোষণা করা হলো, মূল ক্ষমতা ফ্যাসিস্ট হাসিনার বাপ সোহরাওয়ার্দীর বডিগার্ডের হাতেই কুক্ষিগত থাকে। এই অধ্যাদেশ রাষ্ট্রপ্রধানকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মর্যাদা দেওয়া হয়, আর সিনেটের প্রস্তাবের ভিত্তিতে চ্যান্সেলর বা রাষ্ট্রপতির হাতে ভিসি নিয়োগের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত করা হয়। এর মধ্যে দিয়ে সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল, ভিসি এবং ডিন সহ বিভিন্ন পদে ভোটাভুটির মাধ্যমে নিয়োগের বিধান চালু করা হয়। মানে ওইটাও ইউনিয়ন পরিষদ বানায় ফেলছে। ফলে যা হওয়ার তাই হয়েছে, মেধা, যোগ্যতা এবং গবেষণা চর্চার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দলবাজির প্রতিযোগিতা এবং ক্ষমতাসীনদের মনোরঞ্জনের মাধ্যমে নিয়োগ এবং পদোন্নতি বাগানোর প্রবণতা তৈরি হয়। এই পুরো জিনিসটা তৈরি করছে মুজিব, সোহরাওয়ার্দীর বডিগার্ড। মাথা মোটা এক বেকুব একটা, একেবারে বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করে দিচ্ছে। পাকিস্তান আমলে জারি করা 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে শিক্ষকদের রাজনীতি করার সুযোগ ছিল না, কিন্তু শেখ মুজিবের করা 1973 সালের জঘন্য আইনে শিক্ষকদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। মূলত তখন থেকেই শিক্ষা এবং গবেষণার পরিবর্তে শিক্ষকেরা রাজনৈতিক দলবাজি শুরু করে। এই নিকৃষ্ট মালগুলাই পরবর্তীকালে খুনি মুজিবের সাংবিধানিক একদলীয় বাকশালকে বৈধতা দেয়া এর পক্ষে নানান বয়ান তৈরি করতে থাকে। সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে তার দুঃশাসনের অবসান ঘটলে এমন সকল মতলবদের শিক্ষকদের শাস্তির আওতায় না আনায়, চাকরিচ্যুত না করায়, তারাই বাকশালকে উন্নততর ব্যবস্থা হিসেবে প্রচার করা শুরু করে। তারপরে তারা বাকশালকে ভিন্নতর গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে প্রচার করতে শুরু করে এবং শিক্ষার্থীদের ভুল দীক্ষায় দীক্ষিত করে তোলে। পরবর্তীতে এমন ভুল শিক্ষায় শিক্ষিতরাই বাংলাদেশের ইতিহাসকে পিছনের দিকে ঠেলে নিয়ে যায়। খুনি স্বৈরাচারী মুজিবের শাসনকে স্বাভাবিক ব্যবস্থা হিসেবে তুলে ধরে খুনি হাসিনার ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার ভিত্তি রচনা করা হয়। 1973-এর অধ্যাদেশ জারির পরেই সে বছর 13 এপ্রিল ডক্টর আব্দুল মতিন চৌধুরীকে ভিসি হিসেবে নিয়োগ দেয় সোহরাওয়ার্দী বডিগার্ড। 1975-এ 15 আগস্ট সোহরাওয়ার্দী বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে 22 সেপ্টেম্বর ভিসি আব্দুল মতিন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়। তবে দুর্বৃত্তায়নের মাধ্যমে শেখ মুজিব আমলে নিয়োগকৃত ডিন, বিভাগীয় প্রধান এবং প্রফেসর সহ আওয়ামী লীগের দলীয় বিবেচনায় যারা শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী হয়েছিল তারা শপথেই বহাল থাকে। এই সমস্ত লোকেরাই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করে, যা মুজিবের কন্যা মাইয়া ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এখনো পুরা দস্তর বহাল আছে, ইনট্যাক্ট আছে পুরো সিস্টেমটা। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভিসি গুলা পালাই গেলেও তাদেরকে অপসারণ করা হলো। গুম খুন নির্যাতনের সমর্থনকারী অন্য সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এখনো এই শিক্ষাঙ্গনে নিজেদের কর্তৃত্ব বহাল রাখছে। কি লজ্জা! আর এখানে ডাকসু ইলেকশন হয়, সেখানে এটা নিয়ে কোনো কথা নাই, কেউ বলে না। 36 জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থনকারী দালাল শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। তারপরেও নেতৃস্থানীয় কয়েকজন ছাড়া ভয়ঙ্কর অপরাধী শিক্ষকদের কাউকেই চাকরিচ্যুত করা হয়নি, যাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অপরাধ সংঘটিত করার অভিযোগে ফৌজদারি মামলা হওয়া উচিত ছিল, কিন্তু আজ পর্যন্ত তাদের একজনকেও কোনো ধরনের বিচারের আওতায় আনা হয়নি। এই দলীয়করণের মাধ্যমে মূলত আওয়ামী লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি শুরু হয়। দলীয় সমর্থন এবং ক্ষমতা অপব্যবহার করে এই সমস্ত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়কে নিজেদের দলীয়, পৈতৃক এবং পারিবারিক সম্পত্তিতে পরিণত করছে, যেখানে তাদেরকে কোনো জবাবদিহিতা করতে হয় না। ঘৃণিত অপরাধ করলেও এই মালদের বিচারের মুখোমুখি হইতে হয় না। অযোগ্য এই শিক্ষকেরা বিভিন্ন সময় নারী শিক্ষক এবং ছাত্রীদের হেনস্থা, যৌন হয়রানি করছে। 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে পয়লা বৈশাখের উৎসবে ছাত্রলীগের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদের উপরে যৌন নির্যাতন চালায়, যা তখন দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং কেমিক্যাল কৌশল বিভাগের শিক্ষক এবং লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্থা এবং যৌন হয়রানি করার অভিযোগ উঠছিল।
এমন শত শত নিগ্রহের ঘৃণিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অজস্র ছাত্রী সাহস হারায় বহু নির্যাতনের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন নাই। তারা মুখ লুকায় গত 15 বছর দিনানিপাত করছেন। তেমন একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের নেতা অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা শিক্ষার্থীদের অভিযোগ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে এই অপরাধী সরাসরি আন্দোলনের বিরুদ্ধে ভূমিকা পালন করছে। এই মালের বিরুদ্ধে তার বিভাগে একাধিক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ আছে। এই সমস্ত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং কেমি কৌশল বিভাগের শিক্ষার্থীরা কয়েকবার তার সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই এই লোকটার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করেনি। এরকম অসভ্য শিক্ষকেরা এখন নানা বয়ানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে ইনায় বিনায় স্থিতি এবং উন্নয়নের একটা রূপ হিসেবে প্রচার করা শুরু করছে। অতীতে এইভাবেই বৈধতা দেওয়া হয়েছিল একদলীয় মুজিবি দুঃশাসনকে। এই শিক্ষাঙ্গনে বৈশা ফ্যাসিস্ট শাসনের অনুসারীরা নিজেদের দলীয় গুন্ডা পান্ডা এবং সমর্থকদের নানা একাডেমিক ডিগ্রি এবং সুবিধা পেতে সাহায্য করছে এবং ভবিষ্যতেও করবে। এবার আসেন দেখি যেভাবে আওয়ামী সমর্থকদের নিয়োগ দিতে নতুন পদের সৃষ্টি করা হয়। ফ্যাসিস্ট আমলে নিজেদের দলীয় ক্যাডারদেরকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিতে অভিনব সব পদ্ধতি উদ্ভাবন করা হয়েছিল, যার নজির পৃথিবীর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নাই। বিভিন্ন সময় অপ্রয়োজনীয় এবং একই ধরনের নতুন নতুন বিভাগ ইনস্টিটিউট খুলে খুনি হাসিনার অগণিত সমর্থক এবং গুন্ডাকে শিক্ষক এবং কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেমন 2016 সালে মুদ্রণ এবং প্রকাশনা বিভাগ চালু করে এমন মানের সব লোক নিয়োগ দেওয়া হয়েছে যাদের এই পদে আবেদন করার যোগ্যতা ছিল না। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা তখন এদের অনেকের কাছ থেকে 30 থেকে 40 লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষকতার চাকরিটা জুটিয়ে দিচ্ছে। দলীয় সমর্থকদের নিয়োগ বাণিজ্যের কারণে একই ডিগ্রি দেওয়ার জন্য সে সময় নতুন নতুন বিভাগ চালু করা, যেমন বিবিএ এবং এমবিএ ডিগ্রি একই সাথে ব্যবসা শিক্ষা অনুষদ এবং আইবিএ থেকে দেওয়ার পাশাপাশি ব্যবসা শিক্ষা অনুষদের 9টা বিভাগ আলাদাভাবে অভিন্ন ডিগ্রি প্রদান করে। ডিজাস্টার ম্যানেজমেন্টের 2টা বিভাগ এবং একটা ইনস্টিটিউট, অর্থনীতি বিভাগে 2টা বিভাগ এবং একটা ইনস্টিটিউট অভিন্ন ডিগ্রি দেয়। ইংরেজি বিভাগ থেকে যেমন 4 বছরের মেয়াদী অনার্স ডিগ্রি দেওয়া হয়, তেমনি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিতে 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি বিতরণ করা হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনস্থ জাপানি স্টাডিজ বিভাগ 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি দেয়। একই সঙ্গে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকে জাপানিজ ভাষার উপরে 4 বছরের মেয়াদী অনার্স ডিগ্রি বিতরণ করা হয়। কি তামসা! ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সর্বনাশ করছে সাবেক উপাচার্য মরহুম অধ্যাপক ডাক্তার আ.ম.স. আরিফিন সিদ্দিক। এই মাল 2009 থেকে 2017 সাল পর্যন্ত অর্থাৎ হাসিনার আমলে টানা 8 বছর ভিসি ছিল। 2017 সালের 5 আগস্টে প্রকাশিত প্রথম আদালতের একটা প্রতিবেদনে বলা হয় উপাচার্য থাকাকালীন এই 8 বছর সময়কালে তিনি 907 জন শিক্ষককে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে শেষ 3 বছর নিয়োগ দেওয়া হয়েছে 350 জন শিক্ষককে। নিউজ 24 এবং 2017 সালের একটা অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় এই 8 বছরে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল এবং যোগ্য প্রার্থীদেরকে বাদ দিয়ে ঢুকানো হয়েছে অন্তত 78 জন দলীয় মালকে। ন্যূনতম যোগ্যতা ছাড়াই 10 জনকে নিয়োগ দেওয়া হয়েছে 2টা বিভাগে। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সংখ্যার চাইতে অতিরিক্ত হিসেবে ঢুকছে আরো 41 জন। বিশ্ববিদ্যালয়ের মতো কর্মক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াই নিয়োগ পাইছে 3 জন। রাজনৈতিক অসৎ উদ্দেশ্য থেকে এই সব নিয়োগ দেওয়া হয়েছিল। এক কথা, এই প্রক্রিয়ায় আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে ভরে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর পদবীধারী আরিফিন সিদ্দিকী যাদের শিক্ষক পদে নিয়োগ দেন তাদের প্রায় সবাই ছিল ছাত্রলীগের সক্রিয় কর্মী। এমন সকল নিয়োগ দেওয়ার আগে এই কুখ্যাত উপাচার্য যাদের ঢোকানো হবে তারা দলের প্রতি শতভাগ অনুগত কিনা তা ছাত্রলীগের সভাপতি এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করে যাচাই করে নিত। চিন্তা করেন, ছাত্রলীগের গুন্ডামির সঙ্গে কেউ জড়িত না থাকলে সে চাকরি দিত না কাউকে। এইভাবে বিভিন্ন সময় অপ্রয়োজনীয় বিভাগ খুলে অল্প সময় প্রচুর সংখ্যক অযোগ্য লোককে কেবল দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই প্রক্রিয়ায় এই শিক্ষাঙ্গনকে আওয়ামী ফ্যাসিবাদের একটা দুর্গে পরিণত করা হয়েছে। নতুন নিয়োগ জোটানো শিক্ষক নামদার এই লোকগুলোর কাছে ফ্যাসিবাদী মতাদর্শিক এজেন্ডা বাস্তবায়নে ছিল মুখ্য বিষয়, যা চিরদিনই অব্যাহত থাকবে যদি তারা এই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে থাকে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীকালে এখন এই প্রতিষ্ঠানকে আওয়ামী ফ্যাসিবাদের নানান পর্যায়ের নেতাকর্মী এবং দালাল মুক্ত করার কাজ শুরু হয়নি। এরকম অজস্র সীমাবদ্ধতায় দিশারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আসেন আরেকটু বুঝে দেখি গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দুরবস্থা। পশ্চিমের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হওয়ার জন্য পিএইচডি বাধ্যতামূলক। আমেরিকাতে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন তাদের অনার্স, মাস্টার্স আর পিএইচডি ডিগ্রি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করতে উৎসাহিত করা হয়, যাতে তাদের মধ্যে একাডেমিক বৈচিত্র্য বৃদ্ধি পায়। জ্ঞানের দুনিয়া একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়াকে বলে ইন্টেলেকচুয়াল ইনব্রিডিং বা একাডেমিক এন্ডোগামি। এর অর্থ হইল অনেকটা কুয়ার ব্যাং হয়ে থাকার মতো। এরা এমন একটা প্রাণী যাদের মধ্যে কোনো ধরনের বৈচিত্র্য বা ডাইভার্সিটি নাই, সে অন্য কিছু জানে না। তার এই বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র গণ্ডির বাইরে সে আর কিছু জানে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে পুরোপুরি উল্টা ঘটনা। তাই পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যে তারা বিভিন্ন জায়গা থেকে গ্রাজুয়েশন করে, সেই রকম লোককে তারা টিচার হিসাবে নেয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটে পুরোপুরি এর উল্টা ঘটনা। এখানে প্রায় সকল শিক্ষক একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্স, মাস্টার্স এই ডিগ্রি সম্পন্ন করে চাকরি বাগানে, কেউ কেউ তাদের পিএইচডিও এখান থেকেই সম্পন্ন করে। একই সাথে এখানকার শিক্ষকের বিরুদ্ধে অন্যের গবেষণা প্রবন্ধ নিবন্ধ থেকে চুরি করে পিএইচডি ডিগ্রি সহ নানা ডিগ্রি জুটে নেওয়ার অভিযোগ আছে। আমি এটা আমার আগের এপিসোডে বলছি। এটা ছাড়া বিভিন্ন ভুয়া নিম্নমানের জার্নালে রিসার্চ পেপার প্রকাশ করে উচ্চপদ বাগানের ঘটনা অগণিত। যেমন ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবির, আমি আগের এপিসোডে বলছি যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছেন। সে 98% হুবহু নকল করে পিএইচডি গবেষণা বা থিসিসের মাধ্যমে ডক্টরেট ডিগ্রি নিছে। দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানের বিরুদ্ধে পিএইচডি থিসিস চুরির অভিযোগ আছে। 2021 সালে একাডেমিক গবেষণায় চর্যাবৃত্তির দায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান সহ 3 শিক্ষকের পদোন্নতি ঘটাইতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল। ফার্সি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে এমফিল এবং পিএইচডি থিসিসে একই গবেষণাপত্র ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নুরুদ্দিন আলোর বিরুদ্ধেও পিএইচডি গবেষণা জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়। 2014 সালে তার এই ডিগ্রি বাতিল করে মালটাকে চাকরিচ্যুত করা হয়।
শিক্ষা এবং জ্ঞান সংশ্লিষ্ট এমন চুরি, জালিয়াতি এবং প্রতারণা বন্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনে পিএইচডি বাধ্যতামূলক এবং প্রাথমিকভাবে শীর্ষ পর্যায়ে অর্থাৎ Q1 জার্নালে রিসার্চ পেপার প্রকাশ হওয়া বাধ্যতামূলক করা প্রয়োজন। Q1 জার্নাল কি জানেন তো? এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গবেষণা পত্রিকা, যেখানে প্রকাশিত হওয়া মানে গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি। এই সমস্ত লক্ষ্য পূরণে স্বদেশে গবেষণা বিষয়ক আন্তর্জাতিক বা বিশ্বমানের জার্নাল গড়ে তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে হবে। এর জন্য এখনকার গবেষণার মান বা রিসার্চ কোয়ালিটি বাড়াতে হবে। এটা করা সম্ভব হলে এই বিশ্ববিদ্যালয় নিজেই অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হবে। শুধু এর মাধ্যমে একটা শিক্ষালয় জ্ঞান চর্চার ক্ষেত্রে নিজেকে একটা স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করতে পারে। এই সমস্ত লক্ষ্য অর্জনের জন্য 9 সেপ্টেম্বরে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, ছাত্র সংগঠনের যে ইস্তেহার দিছে তাতে যেসব দাবি দাওয়া যুক্ত করা খুবই জরুরি, সেটা নিয়ে এখন আলাপ করতেছি। আসেন সেগুলো একটু দেখি। 1 নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান প্রভাব মুক্ত করতে হবে। খুনি হাসিনার দুঃশাসনের দোষর সকল শিক্ষককে অব্যাহতি দিয়ে ঝেঁটায় বিদায় করতে হবে, পাছায় লাথি দিয়া। 2 নাম্বার, শিক্ষার্থীদের উপরে বিভিন্ন সময় ছাত্রলীগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত নির্যাতন এবং নিগ্রহের ঘটনা সংঘটিত করছে তার সব কয়টির বিচার নিশ্চিত করতে হবে। এই অপরাধ সমূহে যে সমস্ত ভিসি, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, অপরাধ সংগঠনের প্রশ্রয় বা সম্মতি দিয়েছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে এই দায়ীদের শাস্তি দিতে হবে। ফ্যাসিস্ট শাসন আমলে প্রত্যেকটা নিয়োগ পুনরায় যাচাই বাছাই করতে হবে। সে সময় যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের চেয়ে উন্নত এবং মেধাক্রমে আগায় থাকা প্রার্থীদেরকে চিহ্নিত করে তাদের আগ্রহ এবং পরবর্তী পর্যায়ে যোগ্যতা থাকলে চাকরি পাওয়ার সুযোগ দেওয়া, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। নিয়োগ দুর্নীতির সব কয়টি ঘটনার জন্য ফৌজদারি মামলা করতে হবে। এবং 4 নাম্বার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে সেই সময় নারী নির্যাতন এবং যৌন হয়রানির যে সমস্ত অভিযোগ উঠছিল সেগুলো এখন বিচারের আওতায় আনতে হবে। অনেকে যারা ভয় এবং ভীতির কারণে তখন সামনে আসেননি তাদেরকে অভিযোগ ও প্রমাণ দায়ের করার সুযোগ দিতে হবে। অথচ ছাত্র সংগঠনগুলো কোন দাবি নিয়ে প্রচার চালালো, আসেন সেটা একটু দেখি। আবাসন সংকটের সমাধান অগ্রাধিকারের শীর্ষে। এইটা ডাকসু কেমন করে দিবে? ডাকসু তো পৌরসভা না যে সে আবাসন সমস্যার সমাধান করে দিবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন না, ডাকসু ছাত্রদের পাইয়ে দেওয়ার প্ল্যাটফর্ম না। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল আর পলিটিক্যাল ডিসকোর্স সেট করার প্ল্যাটফর্ম। ডাকসু এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানাবে যেখানে প্রো পিপল, গণমুখী গ্রাজুয়েট তৈরি হবে, প্রপুর দরিদ্র বান্ধব গ্রাজুয়েট তৈরি হবে। ভবিষ্যতের আমলা না, বাংলাদেশকে লুটপাটের জায়গা পাবে এমন গ্রাজুয়েট না। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন মরতে শেখায়, লড়তেও শেখায়, কিন্তু গড়তে শেখায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ বাংলাদেশ, গর্বের বাংলাদেশ গড়তে শেখাতে হবে। এটাই ডাকসুর কাজ। শিক্ষার্থীদের আবাসন নাই, এটা বিশ্ববিদ্যালয়ের সমস্যা না। সমস্যা হতেছে সে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অনেক গ্রাজুয়েট বানাইতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা থাকলে, তার ফান্ডের জন্য সরকারের উপর নির্ভরশীল না হলে ছাত্রদের কোনো সমস্যা, এটা তো সমস্যা না। টাকা দিয়ে যে সমস্যার সমাধান করা যায় সেটা তো আসলে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আপনার দারিদ্র। আপনি প্রশ্ন করেন যে কেন আপনি দরিদ্র? কারণ আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নাই এমন বিশ্ববিদ্যালয়ের চিন্তা করা যা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল লিডারশিপ দিবে। হার্ভার্ড, ইয়েল বা স্ট্যানফোর্ড যদি অ্যালামনাইদের ফান্ডে চলতে পারে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পারে না? কেন এখনো তাকে সরকারি দানের উপরে নির্ভর করতে হয়? তাহলে কি গ্রাজুয়েট তৈরি করলো এতদিন এই বিশ্ববিদ্যালয়? কেন পারলো না এমন গ্রাজুয়েট তৈরি করতে যারা নিজের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিজেরাই নিতে পারে? কারণ ওই মনটা তৈরি হয় না। ছাত্রদের বাবা মায়েরা এই বিশ্ববিদ্যালয়ে চালানোর টাকা দেয়, সেই ছাত্রদের বাবা মায়ের রিপ্রেজেন্টেশন হইতেছে ডাকসু। ডাকসুকে তাই বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে, এটি ডাকসুর কাজ। তবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতি যেমন নতুন আশা এবং স্বপ্নের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দাঁড়ায় আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। সামনের ডাকসু নির্বাচন কেবল একটা ছাত্র সংসদ নির্বাচন না, এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখলদারিত্ব, ফ্যাসিবাদ এবং দুর্নীতির শেকল থেকে মুক্ত করার এক সম্ভাবনাময় সূচনা। দেশবাসীর প্রত্যাশা হলো বিজয়ী শিক্ষার্থীরা যেন সত্যিকার অর্থে গণতন্ত্র, জবাবদিহিতা, মেধা, গবেষণা এবং ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেন। যেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবারও একটি মুক্ত, স্বাধীন, মর্যাদাপূর্ণ বিশ্বমানের শিক্ষাঙ্গনে রূপান্তরিত করার সংগ্রামের নেতৃত্ব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত হইলে কেবল একটা প্রতিষ্ঠান না, বরং গোটা জাতির চিন্তা, নেতৃত্ব, ভবিষ্যতের দিক নির্দেশনা মুক্ত হবে। সুতরাং ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের কাছে দেশবাসীর একক প্রত্যাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করেন, শুদ্ধ করেন এবং জাতির আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল হিসেবে পুনর্গঠন করেন। ইনকিলাব জিন্দাবাদ।